ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। চট্টগ্রামের ম্যাচটি কভার করছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। পিয়াল, প্রথম ইনিংসে উইকেট বিবেচনায় বাংলাদেশের বোলিংটা কেমন মনে হয়েছে? টার্গেটটা কি একটু বেশি হয়ে গেল? যদিও প্রথম টি-20-র তুলনায় 11 রান কম করেছে আয়ারল্যান্ড। সঞ্জনা, ধন্যবাদ। উইকেট তুলনায় বাংলাদেশ বেশ ভালো বোলিং করেছে এবং 170 খুবই কম রান এই উইকেটের জন্য। যদিও বাংলাদেশ আগের ম্যাচে 181 চেজ করতে পারেনি ইনিশিয়ালি একটা কলাপসের কারণে। এই ম্যাচে আপনি যদি দেখেন, শুরুতেই পল স্টার্লিং এবং টিম টেক্টর দারুণ একটা জুটি করেন। বাংলাদেশি বোলারদের কিন্তু শুরুতে তারা জায়গাই দেননি। আপনি যদি দেখেন, প্রথম ওভারে 13 রান খরচ করেছিলেন শেখ মেহেদী হাসান, পরের ওভারে নাসুম আহমেদও 15 রান খরচ করেন। এরপরেই কিন্তু একটা বিদ্যুৎ বিভ্রাট হয়। আপনি যদি মনে করতে পারেন, প্রায় 14 মিনিট খেলা কিন্তু বন্ধ থাকে। তারপরেই ওই মোমেন্টামটা হারায় আয়ারল্যান্ড। যদিও পরে মোহাম্মদ সাইফুদ্দিনের ওভার এবং তানজিম সাকিব দুইজনের ওভার থেকেই ওই বিষয়টা পুষিয়ে নিতে শুরু করে পল স্টার্লিং এবং টিম টেক্টর। এক পর্যায়ে আয়ারল্যান্ডের কিন্তু 11 ওভারে রান ছিল 103। সেই জায়গাটা থেকে পরের 9 ওভারে অর্থাৎ পরের 54 বলে মাত্র 67 রান এসেছে। বলাই যায় বাংলাদেশ দল দারুণ বোলিং করেছে, দারুণ কামব্যাক করেছে। যেমন দারুণ কামব্যাক করেছেন শেখ মেহেদী হাসান। তিনি প্রথম ওভারে 13 রান খরচ করলেও তার 4 ওভারের স্পেলটা শেষ হয়েছে মাত্র 25 রানে। শেষ 3 ওভারে তিনি 12 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন। ওই জায়গাটাই কিন্তু বাংলাদেশ দলের বোলাররা কিংবা বাংলাদেশ দল একটা পার্থক্য গড়ে দিয়েছে। ফলে যেখানে 200 রান চেজ করতে হতো, সেখানে 171 চেজ করতে হবে। সঞ্জনা। পিয়াল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে বিপিএল এর নিলাম থেকে বাদ পড়েছেন ফিক্সিং সন্দেহের তালিকায় থাকা 7 ক্রিকেটার। অন্যতম বড় নাম এনামুল হক বিজয়। গত আসরে দুর্বার রাজশাহীর অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন তিনি। চটেছেন এমন সিদ্ধান্তে যমুনা টিভিকে বলেছেন, ফিক্সিং প্রমাণিত না হওয়ার পরও নাম কেটে কেন অসম্মান করা হলো। বিসিবির কাছে এর উত্তর চান তিনি। বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় আছেন মোসাদ্দেক শফিউলদের নামও। আগেই জানানো হয়েছিল, নিলামের আগেই সংশোধন আসতে পারে বিপিএল এর লোকাল ক্রিকেটারদের তালিকায়। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু স্পষ্ট জানিয়েছিলেন, ফিক্সিং সন্দেহে যারা আছেন রেড ফ্ল্যাগ লিস্টে তাদেরকে এবারের আসরে রাখতে চান না। এবার নিলামের একদিন আগে বেশ কিছু খেলোয়াড়ের নাম সরিয়ে করা হলো চূড়ান্ত তালিকা, যেখানে সবচেয়ে বড় নাম এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। গেল আসরে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল বিজয়। টেবিলের 5 নম্বরে থেকে প্রথম রাউন্ড শেষেই বিদায় নেয় বিজয়ের রাজশাহী। গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে ফিক্সিং কাণ্ডে সামনে আসে বিজয়ের নাম। গত 26 নভেম্বরের প্রাথমিক তালিকায় সি ক্যাটাগরিতে রাখা হয়েছিল বিজয়ের নাম। এবার দেয়া হলো পুরোপুরি বাদ। চূড়ান্ত তালিকা হাতে আসার পর যমুনা টেলিভিশন জানতে চায় বিজয়ের প্রতিক্রিয়া। আমরা জাতা প্লেয়ার, আমরা কি বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস করতেছি না? আমাদের কোনো এতটুকু সম্মান নাই? হঠাৎ করে বাদ দিয়ে দিবেন নিলাম থেকে? এটা হইতে পারে? ক্যাটাগরি বি থেকে আপনি সি তে নামাই দিচ্ছেন, এটাই তো একটা অসম্মানের। সেখান থেকে আপনি আবার বিপিএল এর নাম থেকে বাদ দিয়ে দিচ্ছেন, এটা হইতে পারে কোনো কিছু? হ্যাঁ, আমি অবশ্যই আমি দোষী, এখন অলরেডি এটা বোঝা যাচ্ছে। তো আমাকে প্রমাণ দেখান। আর যদি প্রমাণ না দেখাইতে পারেন, তাহলে যে অসম্মানিত করতেছেন এইটার ব্যাখ্যা কে দেবে? রাজশাহীতে খেলা বিজয় আর ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা সৈকত ছাড়াও চূড়ান্ত তালিকায় নেই মিহাদুজ্জামান, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম আর মিজানুর রহমানের নামও। ধারণা করা হচ্ছে অন্তত এই 7 ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে ফিক্সিং কাণ্ডে রেড ফ্ল্যাগধারী হওয়ায়। বাদ পড়া বাকি 2 ক্রিকেটার শিহাব জেমস ও মনির হোসেন খান, যাদের বাদ পড়ার কারণ ভিন্ন হতে পারে। তবে কোন ক্রিকেটারকে কি কারণে নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি। এদিকে নিলামের তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার আলিস আল ইসলামকে। তালিকায় সি ক্যাটাগরিতে রাখা হয়েছে এই লেগ স্পিনারকে। আর ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম সরিয়ে নিয়েছেন শামসুর রহমান। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এ পর্যায়ে স্টুডিওতে আমন্ত্রণ জানাতে চাই আমাদের আরেক সহকর্মী সৈয়দ আবিদ হুসাইন সামিকে। সামি, ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। থ্যাংক ইউ সঞ্জনা। কেমন আছো? ভালো থাকার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তবে ক্রিকেট আঙ্গনে যা হচ্ছে হয়তো বা আলোচনা করার কথা ছিল
আয়ারল্যান্ড বাংলাদেশ ম্যাচ নিয়ে আই এম প্রিটি মাচ শিওর যে তুমি আমাকে অন্য বিষয়ে কোশ্চেন করবা। একদমই তাই। বিসিবির আসলে কি করণীয় ছিল তোমার কাছে, কি মনে হয় যে সামগ্রিক যে পরিস্থিতিটা দেখে? দেখো সঞ্জন, আই এম প্রিটি মাচ শিওর যে তোমাকে অনেকেই একটা কথা বলেছে যে তুমি অনেক সুন্দর দেখতে। এখন এই যে তোমার সৌন্দর্যটা, আজকে তুমি যে আউটফিটটা পরেছো তাতে অনেক বেশি অলংকৃত হয়েছে, রাইট? আচ্ছা, ক্যারি করা, আমরা অনস্ক্রিনের ভাষা যেটা বলি যে নিজের সৌন্দর্যটাকে ক্যারি করার জায়গাটা। বিপিএল একটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টের অলংকার কিন্তু নিলাম, অলংকারটা নিলাম। তার মানে বিপিএল এর উৎসবটা শুরু হয়েছে নিলামের মাধ্যমে। আজকের রাতটা হওয়ার কথা ছিল অনেকটা ঈদের চাঁদ রাতের মতো, যে কালকে তো নিলাম, কোন প্লেয়ার কি হবে, কোন প্লেয়ার কত টাকা ভিত্তিমূল্য পাবে, আমাদের এটা নিয়ে আলোচনা করার কথা ছিল। বাট এই যে বিসিবির কি করা উচিত ছিল কোয়েশ্চেনটা তুমি যখন করলে, রেড ফ্ল্যাগে যে সমস্ত প্লেয়াররা ছিলেন, আছেন, যাদেরকে বাদ দেওয়া হলো, এই প্রসিডিওরটা আরও আগে করা যেত না? রেড ফ্ল্যাগে তো তারা আজকে না, গতকালকে না, পরশু দিন না, তারা আরও বহু আগে থেকেই ছিলেন। এবং এই যে 8 মাসের এই এক্স্যাক্টলি, এবং তারা যে রেড ফ্ল্যাগে ছিলেন, স্বাধীন তদন্ত কমিটির অ্যালেক্স মার্শাল সেই জায়গায় এসেছেন, তিনি আবার রিভেরিফাই করেছেন। এই সব কিছুর একটা আউটকাম, একটা স্বচ্ছতার জায়গা থেকে যে ঠিক আছে, দিজ আর দ্য সাসপেক্টেড প্লেয়ার্স, দে আর ইনটু দ্য রেড লিস্ট, এবং এই কারণে তারা রেড লিস্টে আছে, এগুলোকে প্রকাশ করে একদিক থেকে যেমন সেটা একটা এন্টায়ার ইকোসিস্টেমটাকে ঠিক রাখতো, দ্বিতীয়ত পরবর্তী প্রজন্মের জন্য একটা মেসেজ কিন্তু হতে পারতো যে তুমি যদি ফিক্সিং বা এই ধরনের কোনো কর্মকাণ্ড করে থাকো তাহলে দিজ আর ইউর পানিশমেন্টস, বা এই বিষয়গুলো তোমার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাহলে এতদিনে আজকে নিলামের আগের দিনে এসে, আজকে যেমন এনামুল হক বিজয় তিনি চ্যালেঞ্জ করছেন, তিনি বলছেন যে আমার বিরুদ্ধে তো কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই, তার জায়গা থেকে তিনিও ভ্যালিড। কারণ এই যে তিনি যে চ্যালেঞ্জ করবেন সেটা তো আমরা জানতাম যে আলটিমেটলি কোনো একটা সাসপেক্টেড লিস্ট দেওয়ার পরে কেউ তো চ্যালেঞ্জ করবেন, কিন্তু সেটা একদিন আগে যখন আমরা দিচ্ছি তখন কিন্তু এন্টায়ার ইকোসিস্টেমটাকে প্রশ্নবিদ্ধ করছে। আর এই যে নামগুলো যে 7 জন 8 জনের ব্যাপারে এসেছে, এই নামগুলো কিন্তু ক্রিকেট পাড়ায় একটু কান পাতলে এই নামগুলো চায়ের টেবিলের আলোচনা চলে আসে, আজকে থেকে না, বহু আগে থেকেই চলে আসে। এখন সেটা সত্য নাকি মিথ্যা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত করেছে, তদন্তে কি বের হয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু একটা স্বচ্ছতার জায়গা আগে থেকেই প্রক্রিয়া করা উচিত ছিল, যাতে এই যে আজকে বিজয় বা মোসাদ্দেক তারা যে চ্যালেঞ্জটা করছেন, ডেফিনেটলি দে হ্যাভ দেয়ার রাইট টু চ্যালেঞ্জ, কিন্তু এই প্রসিডিওরটা আজকের দিনে কেন? আজকের দিনটা তো চাঁদ রাত হওয়ার কথা আমাদের জন্য, ক্রিকেটিং ইকোসিস্টেম চিন্তা করলে, তাই না? সেটা তো আলটিমেটলি হয় না। সো বিসিবি যেটা করতে পারতো, এই পুরো প্রক্রিয়াটাকে, আমার কাছে মনে হয় যে নিলামটার ডিসিশনটা যেরকম হুট করে হয়েছে, নিলামের তালিকাটাও যেরকম হুট করে হয়েছে, ঠিক তেমনিভাবে সব কিছুই হুটহাট করে হয়, যে কারণেই আলটিমেটলি পুরো জায়গাটা নিয়ে একটা অনেক বড় প্রশ্নের জায়গা আছে। ইভেন আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমি জানি না আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে। এনামুল বিজয় বা মোসাদ্দেক সৈকত যদি কোনো প্রেস কনফারেন্স করেন, আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা যখন বিপিএলে কমেন্ট্রি করি, এই নামগুলো ছাড়াও আরও অনেক নাম আছে অ্যাজ আ কমেন্টেটর আমাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হয় পারফরমেন্স দেখে, যে ইজ দেয়ার সামথিং, হু নোস। এখন এই 2 জন ক্রিকেটার যদি প্রেস কনফারেন্স করেন, আরও কিছু নামও বেরিয়ে আসতে পারে কিনা। সো এই নামগুলো বেরিয়ে আসা, এই এন্টায়ার বিষয়বস্তুগুলো, বিপিএল নিলাম হওয়া মানে হচ্ছে বিপিএল সিজন শুরু হয়ে গেছে, এগুলো বিপিএল সিজন শুরু হওয়ার সময় কেন, এগুলো আগে কেন না? আমার কোয়েশ্চেনটা এই জায়গাটা, যেটা এন্টায়ার ইকোসিস্টেমকে প্রশ্নবিদ্ধ করে। একদমই তাই। এই বিষয়টাতে আসলে দর্শকরা কি ভাবছে সেই প্রতিক্রিয়াটা আমরা দেখে আসবো। সামি, বিপিএল এর নিলাম থেকে এনামুল হক বিজয় বাদ পড়ায় ক্ষুব্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। তাদের দাবি সুষ্ঠু তদন্তের। যারা ফিক্সিং কাণ্ডে জড়িত তাদের শুধু বিপিএল নয়, ক্রিকেট থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ভক্তরা। যারা কেলেঙ্কারিতে নাম থাকবে, যারা জড়িত থাকবে, তাদেরকে যেন 2-4-5 জন আজীবনের জন্য আপনার বহিষ্কার করা হয়। এনামুল হক বিজয়ের অত্যন্ত একটা বিগ ফ্যান। আমি কখনো আশা করি না ওর নাম আসাটা, ওর নাম আসা মাত্রই আমাকে খুব ব্যথিত করছে। নাম আসা মানেই যে তারা ফিক্সার হয়ে গেছে তা না। এজন্য আমি চাইব সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচার করা হোক। আশরাফুল যেভাবে আসছে এটাকেও আমরা ঘৃণা করে দেখি এখন পর্যন্ত। কেন? এটা বাংলাদেশের জন্য কলঙ্ক, তাদের জন্য ক্রিকেট যায় না। অর্থাৎ যে ফিক্সিং করছে তাকে অন্য জগৎ বেছে নিতে হবে, তার সাথে ক্রিকেট যায় না। কাজটা কিন্তু জঘন্য একটা অপরাধ। এটা সুস্থ একটা তদন্ত হোক এবং সুস্থ একটা বিচার হোক। যদি সুস্থ বিচার হয়, যদি সে এগুলাতে না থাকে, সে আবার খেলাতে উৎসুক হোক, খেলাতে ভালো একটা রেজাল্ট করুক। আমি মনে করি প্রতিটা প্লেয়ার যদি খারাপ কাজে জড়িত থাকে, তাকে অবশ্যই ভালো কাজের জন্য প্রযোজিত হবে। মনে করেন এনামুল হক বিজয়
হয়তো সে একজনও করে নাই, বিভিন্ন জন তার সাথে যুক্ত আছে, যুক্ত থাকতেও পারে, নাহলে একজনও কোনোদিন সাহস হবে না যে এই কাজটা করার। সামি, ভক্তরা কিন্তু খুবই ক্ষুব্ধ হয়ে আছেন, বিশেষ করে এনামুল হক বিজয়ের মতন একজন ক্রিকেটারের ফিক্সিং তদন্তে নাম আসার কারণে, এবং তিনি নিলামেও নেই। সো এই ক্ষেত্রে তারা অনেক ক্ষুব্ধ হয়েছেন। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো, যে ফিক্সিং কাণ্ডে যারা জড়িত তাদের আসলে কি ধরনের শাস্তি হওয়া উচিত বলে তুমি মনে করছো? প্রথমত একটা বিষয়, যে প্রমাণ না হওয়া পর্যন্ত তো আমি কাউকে ফিক্সার বলতে পারি না, দ্যাটস ট্রু। এবং ডেফিনেটলি যাদের নাম এসেছে এই ব্যাপারগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ল্যারিফাই করা উচিত, যে তারা এই কাজ করেছেন, যে কারণে তারা রেড ফ্ল্যাগে আছেন। আমরা আমাদের কাছে অকাট্য প্রমাণ এবং দলিল আছে, দেন আমরা সেটাকে, কিংবা গণমাধ্যমের তরফ থেকে আমরা হয়তো বা সেই ট্যাগটা দিতে পারি। তবে যে বা যারাই ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকেন না কেন, আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আমাদের সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট মাঝখানে প্লেয়ারদেরকে এই ব্যাপার নিয়ে মোরাল ইথিক্সের ব্যাপারে ওয়ার্কশপ করাতে চেয়েছেন। একটু ব্যাপারটা ফানি লাগে, কারণ বাংলাদেশে তুমি চিন্তা করো, রাস্তার ট্রাফিক ব্যবস্থাপনা যারা মানেন না, আমরা কি তাদেরকে ওয়ার্কশপ করিয়ে সেটা মানাতে পারবো? ক্যান্টনমেন্ট এরিয়াতে কিন্তু ওয়ার্কশপ করানোর প্রয়োজন পড়ে না, মানুষ এমনিতেই তারা রুলস ফলো করে। কারণটা হচ্ছে সেখানে স্ট্রিক্ট আইনের প্রয়োগটা আছে, এবং মানুষ ভয় পায় যে আলটিমেটলি আমি যদি নিয়মটা না মানি তাহলে আমার অনেক সমস্যা হতে পারে, আমার জরিমানা হতে পারে, আমার মামলা হতে পারে। আমার কাছে মনে হয় ফিক্সিংয়ের ব্যাপারটাও এরকম, ফৌজদারি আইনের আওতায় না আসা পর্যন্ত বাংলাদেশে ফিক্সিংয়ের এই জায়গাটা ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। আজকে তো 8-9 জনের নাম এসেছে বা এরকম কথা হচ্ছে, আমরা যখন বিপিএলে কমেন্ট্রি করি, আমাদের কাছে কমেন্ট্রি করার সময়ও এরকম অনেক সাসপেক্টেড ইস্যু লাগে, অনেক কিছু মনে হয়, এবং অনেক দিন ধরেই তো কমেন্ট্রি করছি। গত বিপিএলে এরকমও হয়েছে, কমেন্ট্রি করার সময় বলে দিতে পারি যে এই বোলার আসছে, এই বোলার এখন 3 নাম্বার বলে এরকমটা করতে পারে, ফিল্ড প্লেসমেন্ট দেখে মানে বলে দিতে পারি যে এই বলে এইটা করতে পারে। এর কারণটা হচ্ছে মোটামুটি গত বিপিএলটায় খুব মুখস্থ বেশ কিছু মানে ওই ধরনের ইস্যু আমরা দেখতে পেয়েছি। আবারও বলি, আমি কিন্তু মুখ দিয়ে বলতে পারছি না যে ফিক্সিং দেখতে পেয়েছি, কারণ এগুলোর প্রমাণ আমার কাছে নাই, কিন্তু এগুলো একটা সন্দেহ করার মতো বিষয়, এবং এন্টায়ার ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্রিকেটের মানটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপিএলের মানটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে এন্টায়ার ক্রিকেটিং সিস্টেমটা কিন্তু নষ্ট হচ্ছে। পরবর্তী প্রজন্ম একটা রং মেসেজ পাচ্ছে, এবং আই এম প্রিটি মাচ শিওর এই ভাইরাসটা এটা সব দিকেই ছড়িয়ে গেছে এই মুহূর্তে। সো এটা যদি দিন শেষে ফৌজদারি আইনে এখানে হস্তক্ষেপ করার যদি কোনো বিষয় থাকে, যদি পসিবল হয়, সেটা অবশ্যই উচিত। আই এম প্রিটি মাচ শিওর স্বাধীন তদন্ত কমিটি যারা তদন্ত করেছেন তারা এই অ্যাডভাইসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়েছেন কিনা, যে এরকম কোনো আইন যদি পাশ করা যায় যে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কেউ যদি প্রমাণিত হন, সেক্ষেত্রে ফৌজদারি আইনের কার্যবিধিটাকে এই জায়গাটা নিয়ে আসা। আদারওয়াইজ আমার কাছে মনে হয় না যে এই জিনিস থামানো বাংলাদেশে সম্ভব। এটা এমনভাবে, আমি আবারও বলছি যে আমরা তো দেখেই অনেক কিছু বুঝতে পারি, কিন্তু যেহেতু প্রমাণ নাই আমি বলতে পারি না যেটা ফিক্সিং। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা ফৌজদারি আইনের জায়গাটা খুব জরুরি, কারণ দিন শেষে ক্রিকেট খেলার সবচেয়ে বড় স্টেক হোল্ডার দর্শকরা। যে দর্শকটা ধরো যখন সংযুক্ত আরব আমিরাতে খেলা হচ্ছে, প্রবাসী যে ভাইটা দৈনিক 10-15-20 হাজার টাকা লস করে খেলা দেখতে যাচ্ছেন, তার কোন স্বার্থে যাচ্ছেন? ভালো ক্রিকেট দেখার স্বার্থে যাচ্ছেন, কোয়ালিটি ক্রিকেট দেখার স্বার্থে যাচ্ছেন। তার সঙ্গে বেইমানি করা হয় যখন এই জিনিসগুলোকে পেট্রোনাইজ করা হয় বা এই জিনিসগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় না। ওকে সামি, তোমার কাছে ফিরছি আবারও ছোট একটা রিপোর্টের পর। উপদেষ্টা বৃন্দদের টাই ব্রেকারে 3-2 গোলে হারিয়ে তৃতীয় প্রদর্শনী ম্যাচ জিতে নিল কূটনীতিকরা। আগের 2টি ম্যাচে 2 দলই একবার করে জেতায় 2-1 সিরিজ জিতে নিল কূটনীতিকরা। ম্যাচ খেলতে এসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, রোববার বিওএ নির্বাচনে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা। বিপিএল এর সাম্প্রতিক বিতর্কের প্রশ্নে বিসিবির কোর্টেই বল রাখলেন তিনি। প্রথম 2 ম্যাচের একটিতে উপদেষ্টা বৃন্দের দল, অপরটিতে কূটনীতিক বৃন্দ জিতেছিল। তৃতীয় ম্যাচটি ছিল তাই অলিখিত ফাইনাল। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় সেটাও গড়ায় টাই ব্রেকারে। স্নায়ুর চাপের সেই খেলায় 3-2 ব্যবধানে ম্যাচ জিতে নেয় কূটনীতিকরা। 3 ম্যাচ সিরিজ জিতে নেয় 2-1। এটা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, কেবলই বিনোদনের জন্য, যেটা উপভোগ করেছেন সবাই। যে কোনো সরকারি থাকুক, এই ধরনের ডিপ্লোম্যাটদের সাথে হতে পারে, কর্পোরেটদের সাথে হতে পারে, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আমার মনে হয় যে ফ্রেন্ডলি ম্যাচ যে কোনো স্পোর্টসের এটা হতে পারে। এটা হলে আমাদের মধ্যে যে সম্প্রীতি এবং একটা সুন্দর বোঝাপড়া থাকা, এবং রাজনীতির মাঠে যেটাই থাক বা বাইরে যেই পরিস্থিতি থাক, অ্যাটলিস্ট নিজেদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকার পরিবেশটা তৈরি হয়।
30 নভেম্বর কক্সবাজারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন, যেটায় মহাসচিব সহ অনেক গুরুত্বপূর্ণ পদে নির্বাচন হতে যাচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমাদের কাছে একটা অভিযোগ এসছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে, যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন, যারা আসলে কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা। তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। নারী ফুটবলারদের বেতন 100% বাড়ানোর প্রস্তাবনার কথাও জানান ক্রীড়া উপদেষ্টা। বাবুকে আমরা বলেছি যে নারী প্লেয়ারদের নারী ফুটবলারদের স্যালারিটা অনেক বেশি কম, আমরা 100% ইনক্রিমেন্ট দেওয়ার জন্য বলেছি এবং এটার জন্য ফান্ডের জন্য ওনারা আমাদেরকে বলেছে, আমরা ফান্ড চেষ্টা করছি বাবুকে দেওয়ার। বিপিএল নিয়ে বিতর্কের কোনো জবাব না দিয়ে বিসিবির কোর্টেই বল ঠেললেন আসিফ মাহমুদ। বিপিএল ভালোভাবে করার জন্য পরামর্শ থাকবে, কিন্তু প্লেয়ার সিলেকশনে কখনোই আমি চাইবো না যে আউট অফ মাই বক্স, আমার যতটুকু দায়িত্ব তার বাইরে গিয়ে প্লেয়ারকে খেলবে না খেলবে সেটা করাটা আমার দায়িত্ব না, সেটা বিসিবি অবশ্যই সিদ্ধান্ত নেবে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আসিফ মাহমুদ বিপিএল এর কোর্টে আসলে বিসিবির কোর্টে আসলে বলটা ঠেলে দিয়েছেন। সেক্ষেত্রে আমিও যদি তোমার কাছে আবারও বিপিএল প্রসঙ্গে বিসিবির ইস্যুতে যাই, এই বিপিএল এর নিলামের আর কোন কোন জিনিস তোমার কাছে আন্ডার প্রিপেয়ার্ড মনে হয়েছে? আমার কাছে পুরো বিষয়টাই আন্ডার প্রিপেয়ার্ড মনে হয়েছে। কারণটা হচ্ছে কে কোন ক্যাটাগরিতে থাকবে, এই জায়গায় আমরা অনেক সংযোজন বিয়োজন দেখেছি এবং প্রত্যেকটা সংযোজন বিয়োজন আসলে মিডিয়াতে নিউজ বা রিপোর্ট হওয়ার পরে হয়েছে। এই জায়গাটাতে একটা প্রশ্ন চলে এসেছে যে সিলেক্টররা আসলে কতটুকু প্লেয়ারদের ব্যাপারে খোঁজখবর রাখেন বা কতটুকু খোঁজখবর রেখেছেন। আমি একটা এক্সাম্পল দিই, মুকিদুল ইসলাম মুগ্ধ, যিনি এই মুহূর্তে এনসিএল এর সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার, যেটা লাল বলের ক্রিকেটের লঙ্গার ফরম্যাটে চলছে এবং খুব ভালো বোলিং করছেন। মুগ্ধ কিন্তু বিপিএলেরও পরীক্ষিত পারফর্মার। গতকাল পর্যন্ত মুগ্ধ ডি ক্যাটাগরিতে ছিলেন, আজকে মুগ্ধ ই ক্যাটাগরিতে নেমে গেছেন। এর আগে যদি আমরা চিন্তা করি তাহলে গত এনসিএল এর এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট রুবেল, যিনি প্রথম বিভাগ ক্রিকেট লিগে 42 উইকেট নিয়েছিলেন, ইভেন এনসিএল টি20তে 10 উইকেট নিয়ে এমার্জিং প্লেয়ার হয়েছিলেন, তিনি তালিকাতেই ছিলেন না। আশরাফুল রোহান, যিনি এনসিএল এর সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, তিনি তালিকাতেই ছিলেন না। ইভেন ইফতেকার ইফতি, যিনি এমার্জিং টিমের হয়ে সাউথ আফ্রিকার সঙ্গে সেঞ্চুরি করেছেন, তিনিও তালিকাতেই ছিলেন না। আবার তালিকাতে এমন এমন প্লেয়ার ছিলেন যারা 2-3 বছর ধরে টপ সার্কিটের ক্রিকেটের সঙ্গেই নাই। সো এই পুরো বিষয়টা আমার কাছে খুবই আন্ডার প্রিপেয়ার্ড মনে হয়েছে। আন্ডার প্রিপেয়ার্ড কেন? কারণ নিলাম কিন্তু ইটস নট আ ম্যাটার অফ জোক। অকশন এক জিনিস, নিলাম আরেক জিনিস। একটা নিলামের তুমি যদি নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইমে যদি ইন্ডিয়াতে মুম্বাই ইন্ডিয়ান্স বা কলকাতা নাইট রাইডার্স কীভাবে নিলামের প্রিপারেশন নেয় এক একটা টিম 6 মাস 7 মাস আগে থেকে, তারা ডামি অকশন করে, ইটস আ হিউজ প্রসিডিওর। সেই জায়গায় আমি 20 দিন আগে ঘোষণা দিলাম নিলাম করব, 2 দিন 3 দিন আগে আমি প্লেয়ার্স লিস্ট দিচ্ছি, আমি টিমগুলোকেও সেই সিস্টেমটা দিচ্ছি না যে তারা নিলাম নিয়ে গবেষণা করবে, ডামি অকশন করবে। আলটিমেটলি আমি একটা কথা বলে, আমার সবচেয়ে বড় আশঙ্কার জায়গাটা কি? সবচেয়ে বড় আশঙ্কার জায়গা নিলামের নিয়ম বুঝতে বুঝতে যারা টিমগুলো থাকবে তারা না কোন তাল গোলটা পাঠিয়ে ফেলেন কালকে। কারণ এটা ইটস আ প্রফেশনাল থিং। তুমি আজকে টেলিভিশন উপস্থাপনা করছো, বিষয়টা এরকম না যে র্যান্ডমলি তুমি চলে এসে উপস্থাপনা করছো। ইউ হ্যাড ইউর সার্টেন প্রিপারেশনস। সো প্রত্যেকটা জিনিসের প্রিপারেশন লাগে। আমি 15 দিন আগে চিন্তা করলাম, 3 দিন আগে টিম লিস্ট দিলাম। আমাকে যদি তুমি বলো 3 দিন আগে টিম লিস্ট দেওয়ার পরে যে সামি ভাই আপনি একটা টিমের টেবিলে বসেন, আমি জীবনেও বসবো না। এত নন প্রফেশনাল কাজ আমি জীবনেও করবো না, যেটা আলটিমেটলি হচ্ছে এই মুহূর্তে। একদমই তাই। লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাবে কালকে কি হয়। সামি, তোমার সাথে নিশ্চয়ই কালকেও আবার কথা হবে আমার। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।